ভালোবাসা তুমি গল্প পার্ট ৩১। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। একটি মেয়ে যখন অনুভব করতে পারে যে তার ভেতরে আরও একটি প্রাণ বেড়ে উঠছে, আমার মনে হয় না এর থেকে কোনো সুখকর জিনিস তার কাছে আর আছে। আমার অনুভূতিটা ঠিক সেরকম। হ্যাঁ, আমার গর্ভে আনভীরের একটা ছোট্ট অংশ বেড়ে উঠছে। এর প্রতিক্রিয়া আমার আসলে কি দেখানো উচিত আমি নিজেও জানি না। একজন মেয়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়ার প্রাপ্তিটা, যেটা আমি পেয়েছি। আমার মায়ের মৃত্যুর পর আমার জীবন হয়ে গিয়েছিল অন্ধকার। প্রতিটা পদে পদে অপমান, হতাশা আর লাঞ্ছনার শিকার হয়েছি। তবে আনভীর আমার অন্ধকার জীবনে এসেছিলেন দূত হয়ে, যে আমার সবচেয়ে বেশি হতাশার কারণ ছিল। আমাদের বিয়ের প্রথম দিকে যে মানুষটা আমায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তিনি আনভীর ছাড়া আর কেউ নন। তবে কেউ কি জানতো যে আমার হতাশার মানুষটি আমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ করে দিবে? ঘটনাটি ছিল কিছুদিন আগের। বিগত কয়েক সপ্তাহ ধরেই আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ঘন ঘন জ্বর আসত, কোনো খাবারের স্মেল নিতে পারতাম না, খেলেই বমি করে দিতাম। প্রথম কয়েকদিন ব্যাপারটা আমি স্বাভাবিকভাবে নিলেও আমার হুট করে খেয়াল হলো লাস্ট মান্থে আমার পিরিয়ড স্কিপ করেছে। আমার মনে অজানা আশঙ্কা ঢুকলো এবার। আনভীরকে ভয়ে বলতেও পারছি না, কারণ উনি সরাসরি আমায় বলেছিলেন এখন কনসিভ না করতে। তবে আমাদের আর ওনার দ্বারা অজান্তেই একটা ভুল হয়ে গিয়েছিল, যার জন্য এই ব্যাপারে খচখচানি জেগেছে আমার মনে। পরে আনভীর আমায় হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে গেলেও আমি ভয়ে কিছু বললাম না। তবে এই কথা কি আর লুকিয়ে রাখা যায়? যা হলো তাই। ডক্টর আমায় প্রেগন্যান্সি টেস্ট করতে দিলেই আনভীরের হাত পায়ে হিম ধরে গেল, কেননা উনি ধারণাও করতে পারেননি যে আমার প্রেগন্যান্সিজনিত কোনো কারণ হবে এটি। রিপোর্ট হসপিটালে সাধারণত ১২ ঘন্টা পর দেয়, তবে আনভীর ইমার্জেন্সির কথা বলে এক্সট্রা চার্জের ভিত্তিতে অল্প সময়েই রিপোর্ট ফেরত পাওয়ার ব্যবস্থা করলেন। রিপোর্ট দেখার পর আমার সন্দেহ পুরোপুরি দূর হলো এবার। আমার চোখ নিষ্প্রভ, গলার স্বর ক্রমশ রুদ্ধ হয়ে এসেছে। আমি অবাক নয়নে একবার আনভীরের দিকে তাকিয়ে আবার রিপোর্ট দেখলাম। সেখানে বড় বড় অক্ষরে লেখা পজিটিভ। তারপর আনভীরও দেখে বিমূঢ় হয়ে রইলেন কিছুক্ষণ। ডক্টর আমাদের দুজনকেই সাধুবাদ জানালেন, তবে আনভীর একটিও টুও করলেন না এতে। ডক্টর ভেবেছেন যে উনি হয়তো এখনও শকড আছেন এই সুসংবাদ শুনে, তবে আমি জানি ওনার এমন প্রতিক্রিয়ার কারণ অন্য কিছু। পুরোটা পথে উনি একটাও কথা বললেন না আমার সাথে, এমনকি আমায় অ্যাপার্টমেন্টের সামনে নামিয়েই নিজের গাড়ি নিয়ে অন্যত্র চলে গেলেন। বাসায় সবাই যখন আমার প্রেগন্যান্সির খবর পেল, খুশিতে আত্মহারা হয়ে গেল সবাই। মা আমায় নিজের কাছে টেনে প্রাণ ভরে দোয়া করে দিলেন আমার আর আমার অনাগত সন্তানের জন্য। শিউলি ভাবিও সাধুবাদ জানাচ্ছে এবার, বলেছে এতদিন আমি ভাবির খেয়াল রেখেছি, এবার ভাবি আমার খেয়াল রাখবে। অয়নের তো ৩ মাস অলরেডি পার হয়ে গিয়েছে, তাই বেবির সাথে ঘর সংসার সামলানো খুব একটা কঠিন কাজ হবে না ভাবির জন্য। আমি পুরোটা সময় রইলাম নির্বিকার, কেননা আনভীরের ব্যবহার বেশ ভাবিয়ে তুলেছে আমাকে। উনি কি কোনোভাবে খুশি না এ ব্যাপারে? মা ভাবি বারবার জিজ্ঞেস করল যে উনি কোথায়, তবে আমি কিছুই বলতে পারলাম না। চুপ করে চলে গেলাম নিজের রুমে। সময় ঘনিয়ে রাত নেমে এলো এবার। সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। আমিও রুমে বসে অপেক্ষা করতে লাগলাম আনভীরের। 11:30 প্রায় বেজে গিয়েছে, কিন্তু ওনার কোনো খবর নেই। আমি অনেকবার কল দিলাম, কিন্তু একবারও রিসিভ করলেন না। শেষমেশ সুইচ অফ করে দিতেই আমার চোখে অশ্রু ভর করল। শিউলি ভাবি তন্মধ্যেই এসেছেন আমায় শুভরাত্রি জানানোর জন্য। আমার কাঁদো কাঁদো মুখ দেখে উনি বিচলিত হয়ে বসে পড়লেন আমার পাশে। বললেন, কি হয়েছে আহিবোন, তোমার চোখ মুখ এমন ফুলে আছে কেন? আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। শিউলি ভাবিকে জড়িয়ে অঝরে ধারায় কাঁদতে লাগলাম। ভাবি সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এতে। জিজ্ঞেস করছেন যে কি হয়েছে। আমি কাঁদো কাঁদো হয়ে বলে উঠলাম, আনভীর রাগ করেছেন ভাবি। উনি এই বাচ্চা চান না, না হলে বাবা হয়েছেন জেনেও কেন প্রতিক্রিয়া দেখাচ্ছেন না উনি? 5 বছরের শিশুর মতো আনভীরের নামে অভিযোগ করছি আমি ভাবির কাছে, কেননা ওনার এই শীতল প্রতিক্রিয়াটা খুবই কষ্ট দিয়েছে আমায়। এটা সত্যি যে আমার প্রেগন্যান্সির ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল। আমাদের কাছাকাছি আসার পরই উনি আমার হাতে পিল ধরিয়ে দিয়েছেন, যার দরুন আমি বুঝলাম উনি ওনার সিদ্ধান্তে অটল। ভাবির অবস্থা দেখে উনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে উনি আপাতত চাইছিলেন না বাচ্চা নিতে। তবুও আমাদের একটা ভুলের কারণেই আজ আমি এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। ভাবি মৌনতা কাটাচ্ছিলেন আমার কান্নার সুরে। তারপর জড়ানো গলায় বললেন, এর জন্য কান্না করতে লাগে বোকা, আনভীর শুধু একটু শকড আছে,
দেখো রাতের মধ্যেই ও ফিরে আসবে, তারপর ওই হতচ্ছাড়াকে আমি কানমলা দিয়ে ধরব। কত বড় সাহস আমার বোনকে কাদায়ও। ভাবি আমায় ঘুমোতে বলে প্রস্থান করলেন ঘর থেকে। আমার শরীরটা আগের তুলনায় দুর্বল লাগছে অনেক, অল্পতেই চোখে ঘুম বিরাজ করে। তাই খাটে শরীর এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমের তলদেশে চলে গেলাম। রাত বাজে 3টে কি 3:30, হঠাৎ নিজের খুব কাছাকাছি কারো অস্তিত্ব পেতে চোখ খুললাম আমি। দরজা খানিকটা ভিড়ানো, আনভীর আমায় নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বেসামালভাবে নিঃশ্বাস ছাড়ছেন। আমি অনড় হয়ে গেলাম ওনার এমন কাজে। পরনে শার্ট আর প্যান্ট দেখে বুঝতে বাকি রইল না উনি মাত্রই বাড়িতে ফিরেছেন। ডুপ্লিকেট চাবি থাকাতে ঘরে আসতেও তেমন একটা কষ্ট হয়নি। আমি জড়ানো কণ্ঠে বললাম, আমায় ছাড়ুন আনভীর, দম আটকে আসছে আমার। উনি ছাড়লেন না, বরং কথার পরিপ্রেক্ষিতে আরও শক্ত করে মিশিয়ে রাখলেন আমায় নিজের সাথে, যার দরুন ওনার ঠোঁট আমার গলায় গভীরভাবে ঠেকে গিয়েছে। আবেশে শরীর উষ্ণ হয়ে আসলো আমার, নিঃশ্বাস পড়তে থাকলো ঘন ঘন। আনভীর শুকনো ঢোক গিললেন, গলায় মুখ গুজে চোখ বন্ধ অবস্থাতেই বললেন, আমাদের মাঝে নতুন একটা প্রাণ আসতে চলছে আহি। এখানে এখানে হবে তার সূচনা। আমি কিভাবে সামলাবো আমার অগোছালো অনুভূতিটাকে? চোখে অভিমানের অশ্রু ভর করেছে আমার। ওনার বুকে ধাক্কা দিয়ে অভিমানী গলায় বললাম, সরুন আমার কাছ থেকে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এখন মনে পড়েছে যে আপনি বাবা হতে চলেছেন? জানেন কতক্ষণ আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আর আপনি পাষাণের মতো আমায় রেখে চলে গেলেন দূরে, ফোনও ধরলেন না। এর মানে কি এটাই যে আপনি বাবা হতে খুশি না? আমায় কথা না বলতে দিয়ে ওনার আমার চোখে, কপালে, চিবুকে থুতনিতে তৃষ্ণার্থের মতো নিজের অধর যুগলের আগ্রাসী রাজত্ব চালাচ্ছেন। আমি স্তব্ধ হয়ে রইলাম, চোখ হয়ে আসছে নিষ্প্রভ। এই মানুষটা জানে না যে ওনার অহেতুক আক্রমণে আমি অন্য জগতে চলে যাই। আনভীর আমার কোমরে জড়িয়ে কপালে একটা দীর্ঘক্ষণ চুমু দিয়ে আবেশিত দৃষ্টি এলিয়ে দিলেন আমার অশ্রুসিক্ত চোখ জোড়ায়। গভীর সম্মোহনী কণ্ঠে বললেন, ডক্টর যখন তোমায় টেস্ট করাতে বলল তখনই আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি চাইনি যে তুমি প্রেগনেন্ট হও এখন। বিশ্বাস করো আহি, ভাবির কথাগুলো ভাবতেই আমার বুক কেঁপে ওঠে। সেদিন ভাবির কি কষ্টটাই না হয়েছিল। আর তুমি তো এখনো ছোট, পড়ালেখা বাকি। সবচেয়ে বড় কথা, কনসিভ করার ক্যাপাবিলিটি তোমার থাকলেও আমি ভয় পাচ্ছি। আমার নিজের উপরই অবিশ্বাস জমেছে যে আজরান ভাইয়ার মতো যদি আমি কোনো ভুল করে ফেলি তাহলে কি অবস্থা হবে তোমার। আজরান ভাইয়া যেখানে শক্ত ছিল, আমি মরে যাব আহি। এজন্যই চাইনি যে তুমি কনসিভ করো। তবে ডক্টর যখন বলল যে রিপোর্ট পজিটিভ এসেছে, আমার কি হলো জানি না, শুধু প্রতিক্রিয়াহীন হয়েছিলাম। তাই তো তোমায় বাড়িতে দিয়ে এসে গাড়ি নিয়ে লোকালয় থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। ক্রমেই আমার বোধ ফিরে এলো। আমি অনুভব করতে পারলাম পিতৃত্ব লাভ করার এক আকুল আনন্দ। আই এম গোয়িং টু বি আ ফাদার আহি। আমার ভালোবাসার একটা ছোট্ট অংশ একটু একটু করে তোমার মধ্যে বেড়ে উঠবে। আমি আমি বেসামাল হয়ে পড়েছি আহি, এমন সুখে চরমভাবে বেসামাল হয়ে পড়েছি। আমার শরীরে শীতল স্রোত বয়ে গেল ওনার সম্মোহনী কণ্ঠে। নীরবে কাঁদছেন আনভীর, এই প্রথম ওনায় কাঁদতে দেখলাম। অশ্রুটা সুখকর হলেও একই সাথে আমার জন্য ভয় কাজ করেছে। আমি ওনার গলানালিতে ঠোঁট ছুঁয়ে বলে উঠলাম, আপনার এই বেবি আপনার মতোই কেয়ারিং হবে দেখেন, একটুও তার মাকে কষ্ট দেবে না। ফিক করে হেসে দিলেন আনভীর, সেই সাথে আমিও। আমাদের দুজনের মনে এক চরম ভালো লাগা কাজ করছে, সেই সাথে আরও গভীর হয়েছে আমাদের বন্ধন। কে জানতো আনভীরের মতো সীতার মানুষটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে দাঁড়াবে। আমার প্রেগনেন্ট হওয়ার পর থেকে আনভীরের কেরিং নামক অত্যাচার যেন চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়েছে এবার। এটা করো না, ওটা করো না, এটা খাও, ওটা খাও, আরও কত কি। শুধু আনভীর না, মা বাবা, শিউলি ভাবি, আজরান ভাইয়া সবাই অতিরিক্ত কেয়ার টাইপ টর্চারে আমার মতো মাসুম মেয়েকে ফালাফালা করে ফেলেছে। আমাদের বেডরুমে এখন আমার জামা কাপড় কম, বেবির জামা কাপড় খেলনা বেশি। যেদিকে আমার চলছে মাত্র 4 মাস, সবই আমার পাগল বর্ষারেবের কেরামতি। আজরান ভাইয়া তো সরাসরি আনভীরকে বলে দিয়েছে আমার যত্নের কোনো ত্রুটি হলে আমার সামনে ওনাকে চড় থাপ্পড় মারতেও দুবার ভাববেন না, ধমকানো তো দূরের কথা। শিউলি ভাবি এর আগে পড়ে গিয়েছিল বলে আমার সময়ে পুরো ঘরে ওয়াটারপ্রুফ কার্পেট মুড়িয়ে দিয়েছেন। নুরি আপা আমার পেছনে 24 ঘন্টা নিয়োজিত। আনভীর আগে ভার্সিটিতে ক্লাস অ্যাটেন্ড করে টিচার্স রুমে ওভারটাইম কাজ করতেন, কখনো কলিগদের সাথে এদিক ওদিক যেতেন।
তবে এখন গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সরাসরি বাসায় এসে পড়েন। তারপর ফ্রেশ হয়ে বাচ্চা ছেলেদের মতো আমার কোলে মাথা রেখে গল্প করতে থাকেন বেবির সাথে। এই তো কিছুদিন আগের কথা, ভার্সিটির এক প্রফেসরের মেয়ের বার্থডে অনুষ্ঠান থেকে আসার সময় আমার জন্যও কেক নিয়ে এসছেন। উনি বলেছেন আগে নুরি আপা যেই ফলগুলো কেটে দিয়েছে ওগুলো শেষ করার জন্য, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়। আগে কেক খাবো মানে কেকই খাবো। উনি ইতিমধ্যে শার্ট প্যান্ট পাল্টে একটা হাফ হাতা টি শার্ট আর ট্রাউয়ার পরে শুয়ে পড়লেন আমার কোলে মাথা রেখে। তারপর পেটে মুখ গুজে বললেন, দেখেছ চ্যাম্প, তোমার পিচ্চি মাম্মিটা কত পাজি, আমার একটা কথাও শুনছে না। এখন ধমক দিলেন ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে। তুমি জলদি বের হয়ে আমার দলে যোগ দাও, তারপর ফাদার চ্যাম্প দুজন মিলে তোমার পাজি মাম্মিটাকে সাইজ করব। আমি ওনার কথা শুনে চোখ বাঁকিয়ে তাকালাম, বললাম, এখনই আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছেন ওকে? এখন থেকেই মিশন স্টার্ট করছি। এখন দূরে না সরালে পরে আমি তোমার কাছাকাছি আসবো কখন? আর যাই হোক, তোমায় নিয়ে কম্প্রোমাইজ আমার পক্ষে ইম্পসিবল, যতই আমাদের বেবি হোক না কেন। আহি ইজ অনলি মাইন অ্যান্ড উইল বি মাইন ফর এভার। আমার ঠোঁটে কোণে আচমকা একটা স্মিত হাসি ফুটে উঠল। ক্লান্ত লাগছে ওনাকে, চোখে মুখে ক্লান্তির ছাপ, অবিন্যস্ত চুলগুলো কপালে আছড়ে পড়াতে বিপজ্জনক লাগছে ওনাকে। ঠোঁট নাড়িয়ে যেভাবে অরষ্ট ভঙ্গিতে কথা বলছেন, নিমিষেই আমার হৃদয় কাঁপিয়ে দিতে বাধ্য। আনবীরের মধ্যে পরিবর্তনটা আরও দৃশ্যমান হয়ে উঠেছে আমার কাছে। আমি কথা না বাড়িয়ে আলতো হাতে ওনার অবিন্যস্ত চুলে হাত বুলাতে থাকলাম। আজ মামুন ভাইয়া খাগড়াছড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছেন আমার জন্য। আমার শরীরের কন্ডিশন জেনেই আনবীরের চাচি ভাইয়াকে দিয়ে আচার, পাহাড়ি পেঁপে সহ আরও অনেক কিছু পাঠিয়েছেন। আচারের প্রতি সবসময়ই আমার একটা দুর্বলতা কাজ করত। আমার এই সময় এমনিতেও অনেক টক টক খেতে মন চায়, তাই আচারের কৌটো নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে পড়লাম আমি। অয়নকে ভাবি আমার পাশে একটা কাঁথা দিয়ে শুইয়ে রেখেছে। কি সুন্দর কিউট বেবিটা, ডাগর ডাগর চোখ দিয়ে যখন আমার দিকে তাকিয়ে দাঁতহীন মাড়ির সাহায্যে হাসতে থাকে, আমার প্রচণ্ড ভালো লাগে দেখতে। আমি অজান্তেই আমার পেটে হাত বুললাম, উফ্ফো, তুমি যে কবে আসবে? তন্মধ্যেই হতদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন আনবীর। আজ সময়ের আগে বাড়িতে ফিরে আসাতে আমি কিছুটা বিস্মিত হলাম। সচরাচর উনি এত দ্রুত বাড়িতে আসেন না। আমার সাথে কোনোরূপ কোনো কথা না বলেই উনি বড় বড় পা ফেলে চলে গেলেন বেডরুমে। আমি হতভম্ব হয়ে রইলাম। অয়নকে এখানে রেখে যেতেই পারছি না। ভাবি না আসা পর্যন্ত আমি বসে রইলাম অয়নের পাশে। তারপর আমি বেডরুমে গিয়ে দেখি উনি আসলে বেডরুমে নেই, ছিলেন বারান্দায়। সেখানে ঘুটঘুটে অন্ধকারে ওনাকে ডিভানে শরীর এলিয়ে দিয়ে বসে থাকতে আমি অবাক। উনি বসে আছেন চোখ বন্ধ করে, ঠোঁট জোড়া অল্প বিস্তর কেঁপে উঠছে বারবার। আমি ওনার পাশে গিয়ে বসলাম, কপালে হাতের উল্টো পিঠ স্পর্শ করে বললাম, আপনার তো জ্বর আসেনি, তাহলে এমন শরীর খারাপ দেখাচ্ছে কেন? অনেক বড় কিছু হয়েছে আহি। অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল আমার বুক। ভয়ে রীতিমতো ঢিপঢিপ শব্দটা দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। আলো আধারের খেলায় ওনার অন্ধকার মুখ দেখে আমি কিছুতেই বুঝতে পারছি না যে হয়েছেটা কি। আমি স্থির হয়ে বসে রইলাম অল্পক্ষণ, তারপর ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিপোর্ট এসছে তোমার আলট্রাসোনোগ্রাফির। নিজের অনাগত সন্তানের ব্যাপারটা উঠতে আমার ভয় আরও জেকে বসল মনে পড়ল দুদিন আগে আলট্রাসোনোগ্রাফি করানোর সময়কার কথা। অস্থির হয়ে উঠলাম আমি। তটস্থ গলায় জিজ্ঞেস করলাম, কি অবস্থা রিপোর্টের? কোনো খারাপ কিছু হয়েছে যে আপনি এত চিন্তিত? প্লিজ বলুন। নিশ্চুপ রইলেন আনবীর। আমি অধীর হয়ে আবার জিজ্ঞেস করলাম, বলছেন না কেন আনবীর, কি হয়েছে? আমাদের টুইন বেবি হবে আহি। আমি কিছুক্ষণ নিষ্পলকভাবে তাকিয়ে রইলাম ওনার দিকে। তৎক্ষণাৎ বলা এই কথাটি এখনও আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র ধারণ করতে পারিনি। ক্রমেই আমি আন্দাজ করতে পারলাম ওনার বলা কথাটা। হয়ে গেলাম নিস্তব্ধ। আনবীর নির্বিকার হয়ে ডিভানি নিজের শরীর ছেড়ে দিয়েছেন। নিঃশ্বাসের দরুন ওঠানামা করছে ওনার প্রশস্ত বুক। আমি জড়ানো কণ্ঠে বললাম, আমাদের টুইন বেবি হবে? আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এসছে। আমার চোখে মুখে প্রকাশ পেল এবার নতুন এক আভা। বিগত কয়েকদিন ধরেই আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বমি আর পেটের আকারটাও সময়ের তুলনায় বড় হওয়াতে দুশ্চিন্তা হচ্ছিল আনবীরের। তাই আনবীর চেক আপ করাতে নিয়ে গিয়েছিলেন আমায়। তবে আমার যে টুইন বেবি হবে এটা একেবারেই আমার ধারণায় ছিল না। আমি কাঁপা কাঁপা হাতে আমার পেট স্পর্শ করলাম আবার, কেননা এখানে এখন দুটো প্রাণের উপস্থিতি টের পাচ্ছি। আমায় তুমুল অবাক করে দিয়ে আনবীর হাঁটু দিয়ে বসে পড়লেন আমার পেটের কাছাতে। তারপর কামিজের ওপর দিয়ে গভীর
গভীরভাবে নিজের অধরের আর্দ্র স্পর্শ করালেন। আমি নিষ্প্রভ। উনি আমার কোলে মাথা রেখে শীতল গলায় বললেন, আমার পাগলাটে ফিলিংসের তোমার কোনো ধারণা আছে আহি? ছোটবেলা থেকেই টুইন বেবির প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ছিল, আর আজ আমি টুইন বেবির বাবা হতে চলেছি জানতে পেরে আমি যেন ভারসাম্যহীন হয়ে পড়লাম। ইস আহি, তোমায় এই ছোট্ট পেটে কিভাবে আমার দুটো চ্যাম্পকে রাখবে তুমি? সুইটহার্টস, জলদি তোমরা বের হয়ে পাপার কাছে আসো। মাকে বেশি কষ্ট দিও না, কেমন? আমি নির্বাক হয়ে রইলাম ওনার কথায়। আমি জানি উনি ওপর দিয়ে খুশিমুখী থাকলেও ভিতর ভিতর চিন্তায় পাগল প্রায়। আর যাই হোক, টুইন বেবি নেওয়ার মতো হেলথ কন্ডিশন আমার হয়নি, আর টুইন বেবির সময় অনেক প্রবলেমই নাকি হয়, মায়ের লাইফ রিস্কও থাকে। আমি তপ্তশ্বাস ছাড়লাম। এসব কথা ভাবলে আমিও ওনার মতো অধিক শোকে কাহিল হয়ে যাব। আপাতত সময়টি হচ্ছে ভালোভাবে কাটানোর সময়। দিনেক দিন আনভির আরও যত্নশীল হয়ে উঠেছেন আমার প্রতি। টুইন বেবি হবে জানার পর তো সেই মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। উনি এমন একটা কাণ্ড করছেন যে এই পৃথিবীতে আমিই প্রথম নারী যার টুইন বেবি হবে। আমিও যে কম যাচ্ছি এমন ধারণাটা ভুল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু দ্বারাই ওনাকে উত্তেজিত করে তুলছি। যখন তখন দুষ্প্রাপ্য আবদার করছি, আর উনি যদি পূরণ করতে না পারেন তারপরই জারি করি মিশন ইগনোরেন্স। কেননা আনভির আর যাই হোক আমার এড়িয়ে চলাটা কখনোই সহ্য করতে পারেন না। সেদিন রাতে উনি বাইরে থেকে আমার জন্য ক্লিয়ার থাই স্যুপ নিয়ে এসেছিলেন, কারণ দুপুরে আমি যা খেয়েছি সবই বমি করে ভাসিয়ে দিয়েছিলাম। পরন্তু শিউলি ভাবি আমার এই অবস্থা আনভিরকে বলতেই উনি স্যুপ নিয়ে আসেন আমার জন্য। কিন্তু খাওয়ার প্রতি এক দণ্ডও মন ছিল না আমার। উনি শত চেষ্টা করে চলেছেন, এমনকি আমি খেলে আমায় আর বেবিকে কিসিও দিবেন বলেছেন, আমার হেলদোল নেই। পরে আমায় জোর করে খাওয়ানো মাত্রই আমি ওনার ওপর বমি করে ভাসিয়ে দিলাম। তবে আনভির কিছু বললেন না আমায়, বরং নীরবতার সাথে সবকিছু পরিষ্কার করে শুইয়ে দিলেন খাটে। এমনই চলছিল দিনকাল। আনভির সকালে আমায় খাবার খাইয়ে চলে যান ভার্সিটিতে, তারপর রাতে এসে কোলে মাথা পেতে শুয়ে থাকেন। কখনো কখনো অয়নকে নিয়ে খেলা করতে থাকেন খাটে। এটা সত্য যে বাবা হওয়ার আনন্দে সেই গোমরামুখ আনভির অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। আগে যেই মানুষটা আমায় ধমকের ওপর রাখত, এখন পারলে নিজের বুকের সাথে মিশিয়ে রাখেন আমায়। ছোট্ট বাচ্চাদের মতো আমার যত্ন নেন। হুটহাট মুড সুইং, ওনাকে উত্তেজিত করা, এসব করে কি মজা পাচ্ছিলাম কে জানে। এখন প্রায় মধ্যরাত। বাইরে আধারে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে আছে। আমি ড্রেসিং টেবিলের ওপর বসে খুব মনোযোগ দিয়ে শেভ করছি ওনার খোঁচা খোঁচা দাড়ি। চরম বিরক্ত আনভির। মাঝরাতে এভাবে ঘুম থেকে উঠিয়ে আমার এই কাজে চরম বিরক্ত না হয়ে কি উপায় আছে? আনভির বলে উঠলেন, আজীবন শুনেছি মাঝরাতে প্রেগনেন্ট মেয়েরা বরের কাছে কত কিছু খাবার আবদার নিয়ে বসে থাকে, আর তুমি আবদার হলো আমার দাড়ি শেভ করবে। এত ছোট ছোট দাড়ি কেউ শেভ করে? শেভ করব না কি করব? হ্যাঁ, আপনি যখন আমার কোলে মাথা রাখেন আপনার ওই পিঁপড়ে সিপাহীগুলো পেটে বিধে আমার জালে, তাই শেভ করে দিচ্ছি। আর আপনি জানেন না এই দাড়িতে আপনাকে কত মারাত্মক লাগে, তাই ছোলা মুরগি বানিয়ে রাখবো যাতে অন্য কেউ আমার বেবি দুটার পাপার দিকে নজর দিতে না পারে। অসাবধানতা বশত রেজার দিয়ে আমি খানিকটা কেটে ফেললাম ওনার গালের কাছটা। হয়তো এটা হওয়ারই কথা ছিল, এত ছোট ছোট দাড়ি শেভ করলে তো কাটবেই, এটাই স্বাভাবিক। একটু রক্ত বেরোচ্ছে ওনার গাল থেকে। আনভির এবার আহত সুরে বললেন, দিলে তো আমার গাল কেটে। উনি কথা না বাড়িয়ে আমায় কোলে তুলে খাটে শুইয়ে দিলেন। কানের কাছে হিসিয়ে বললেন, অনেক পাগলামি হয়েছে আহিজান, এবার কিউট বেবির মতো ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কিছু খাবে এখন? খেলে বলো, আমি নিয়ে আসছি। উহু, আপনি আমার পাশে ঘুমান তো, আমি আপনাকে খাবো। সশব্দে হেসে দিলেন আনভির। লাইট বন্ধ করে শুয়ে পড়লেন আমার পাশে। আমিও কথা না বাড়িয়ে ওনার বুকে মাথা গুজে শুয়ে পড়লাম। তারপর তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে।